সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ময়ূরপঙ্খী চেয়ারম্যান ও ইভেন্ট অর্গানাইজার রোহিত সুমন। শুভ সকাল ভাইয়া, কেমন আছেন? আসসালামু আলাইকুম। শুভ সকাল। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটু জানতে চাই যে ইভেন্টের কাজ কবে থেকে শুরু হয়েছে এবং এই জার্নিটা আপনার জন্য কেমন ছিল? প্রথমত ধন্যবাদ জানাচ্ছি এটিএন বাংলাকে এবং সেই সাথে চায়ের চুমুকে আপনারা যারা জড়িত আছেন এবং আপনি এত সুন্দর করে উপস্থাপনা করছেন। আপনাদের অনুষ্ঠান নিয়মিত দেখা হয়। আপনাদের সাথে যারা জড়িত আছে সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং সুন্দর প্রশ্ন করেছেন এবং যে প্রশ্নটি করেছেন সেটা আসলে আমার একটা আবেগের জায়গা, কারণ দেখতে দেখতে তো আসলে অনেক বছর পার হয়ে গিয়েছে। তো যখন স্টুডেন্ট ছিলাম তখন থেকে আসলে বিভিন্ন ধরনের সামাজিক কাজ এবং অন্যান্য পার্টিকুলার কর্মসূচির সাথে ছিলাম, ভলান্টিয়ার ওয়ার্ক করতাম এবং বিভিন্ন স্কুল কলেজে আসলে সেই ধরনের কর্মসূচিগুলো করা হয়। তো একটা সময় বিভিন্ন স্কুল কলেজ এবং বিভিন্ন প্রতিষ্ঠানে ভলান্টিয়ার কাজগুলো বা বিভিন্ন কর্মসূচি করার সুবাদে আমার কাছে মনে হলো যে এক একটা স্কুলে তো এক একটা ধরনের প্রোগ্রামগুলো থাকে, কখনো পিকনিক করে, কখনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় বা অন্যান্য বনভোজন করে, অন্যান্য বিষয়গুলো থাকে। তো সেখান থেকেই মাথায় আসলো, তো তখন থেকে স্কুলগুলোর প্রিন্সিপালদের সাথে যোগাযোগ করলাম যে আপনাদের তো বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো হয়, সেটা কি আমরা করতে পারি কিনা। তো ওইভাবে আসলে অনেক রিফিউজ, কারণ তখন তো অনেক ছোট, আরো হ্যাংলা পাতলা ছিলাম, দেখতেও খুব চিকন ছিল। ইভেন্টের ব্যাপারটাও কিন্তু তখন মানুষ এতটা বুঝতো না। হ্যাঁ, তারা মনে করতো যে সেটা টিচার এবং স্টুডেন্টদের মিলেই করবে, বাইরে একটা মানুষকে দিবে, বাইরে একটা প্রতিষ্ঠান। তখন তো আসলে আমার প্রতিষ্ঠান হয়ে দাঁড়ায়নি, ব্যক্তিগতভাবে আসলে আমি করার জন্য অ্যাপ্রোচ গুলো করি। তো এরকম দেখা গেছে যে তারা কথা বলাতে খুব একটা বেশি আমাকে সায় দিচ্ছিল না। তারপরে এরকম করতে 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 একটা সময় হয়তো একটা ব্যাটে বলে ক্লিক হয়ে যায়, একটা প্রোগ্রাম করতে যাই, সেখানে আসলে অনেকগুলো স্কুলের প্রধান শিক্ষক বা কর্তৃপক্ষ ছিলেন এবং সেই অনুষ্ঠানটাতে আমি হোস্ট করি, উপস্থাপনা করি এবং ইভেন্ট ম্যানেজমেন্টের যে পার্টগুলো ছিল, সাংস্কৃতিক পার্ট, সেগুলো আমার করা হয় এবং আমার গোছানো বা আমার পুরো ডিসিপ্লিন দেখে যারা ছিলেন তারা আসলে খুব খুশি হয় এবং পরবর্তীতে তারা নাম্বারগুলো নেয় এবং আস্তে আস্তে তাদের বিভিন্ন ধরনের প্রোগ্রামগুলো একটা দুটো এভাবে তিনটা চারটা করতে করতে করা শুরু হয়ে যায় এবং সেখান থেকে আসলে আমার হাতে খড়ি। এরপরে তো আসলে এখন বর্তমানে বিভিন্ন ধরনের বড় বড় শোগুলো করা হচ্ছে, কালচারাল প্রোগ্রামগুলো করা হচ্ছে, কনসার্টগুলো করা হচ্ছে এবং কর্পোরেট শোগুলো করা হয়। তো আসলে সেটা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল এবং সেটা এখন ভাবলেও খুব অবাক লাগে যে আসলে সেখানে না থেকে আজকে 17 বছর ধরে বিভিন্ন ধরনের দেশে এবং দেশের বাইরে এখন শোগুলো করতে পারছি। সো এটা আসলে সম্পূর্ণ আমি মহান আল্লাহর কাছে অনেক কৃতজ্ঞ যে আমি যেটা শখের বশে শুরু করেছিলাম সেটা এখন আসলে আমার পেশা হয়ে গিয়েছে। বেশ ভালো। আগামীতে আর কি কি ইভেন্টের কাজ রয়েছে হাতে? আমাদের আপকামিং ইভেন্টের মধ্যে হচ্ছে আমি দুটো বড় শো করি, যেটা বাংলাদেশে হয়। একটা হচ্ছে যেটা আমাদের অর্গানাইজেশন আছে ময়ূরপঙ্খী, সেটাতে ময়ূরপঙ্খী স্টার, সেটার সিজন 6টা আছে এই বছর। আরেকটা হচ্ছে আইপা, ইন্টারন্যাশনাল প্রফেশনাল অ্যাচিভার অ্যাওয়ার্ড, এবং সেই সাথে ইন্টারন্যাশনাল বিজনেস এন্টারপ্রেনার এবং কালচারাল সামিট, যেখানে দেশ এবং দেশের বাইরে বিভিন্ন সেক্টরের ব্যক্তিবর্গরা থাকেন। এটাতে সামিটও হয় এবং আমাদের বিভিন্ন দেশের, বাংলাদেশ সহ বিভিন্ন দেশের আমাদের যেসব দেশে প্রতিনিধি আছেন তাদের সমন্বয়ে আসলে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্স কামে আর প্রোগ্রাম হয়। তো এটার সেকেন্ড এডিশনটা হবে। আর এছাড়া তো সারা বছরই আমাদের ইভেন্টগুলো লেগেই থাকে, কর্পোরেট শোগুলো থাকে, কনসার্ট থাকে এবং আমাদের বিভিন্ন যারা স্টেক হোল্ডার প্রতিষ্ঠানগুলো আছে তাদের বিভিন্ন শোগুলো আমার প্রতিষ্ঠান থেকে করা হচ্ছে। আচ্ছা, এখন পর্যন্ত বড় বড় কোন প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করা হয়েছে? এখন পর্যন্ত সত্যি কথা বলতে যে আমার যেটা ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্ম আরএস ইভেন্ট মিডিয়া, সেটা থেকে তো আমাদের ইভেন্টগুলোই করা হচ্ছে। আর এছাড়াও আমরা যেহেতু সেলিব্রিটি হায়ার দিচ্ছি, সেলিব্রিটি বিভিন্ন প্রোগ্রামে, তারপর হচ্ছে বিভিন্ন উদ্বোধনী প্রোগ্রামে ব্লগার বা অন্যান্য যে ব্যক্তিবর্গ থাকেন তাদেরকে দিচ্ছি। সো পার্টিকুলার আসলে অনেক প্রতিষ্ঠানের সাথে আমাদের কাজ করা হয়েছে। ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে তো অনেকেই কাজ করছেন এবং ইভেন্টগুলো কিন্তু ভেরি ইনোভেটিভ ওয়েতে সাজানোর চেষ্টা করছেন সকলে। আপনি কি ডিফারেন্স রাখার চেষ্টা করছেন? আসলে যেহেতু নিজের সাথে ইভেন্ট অর্গানাইজার তকমা লেগে গিয়েছে, তো প্রত্যেকটি ইভেন্ট আসলে আমাদের জন্য এক একটি চ্যালেঞ্জ। সেখানে নতুনত্ব অনেক বিষয়ই রাখতে হয় এবং সমসাময়িক দেশের এবং দেশের বাইরের ইভেন্টগুলোর আদলেই আসলে প্রোগ্রামটা সাজাতে হয়। তো আমরা চেষ্টা করি যে আসলে প্রতিটি প্রোগ্রামই কিছু কিছু জিনিস নতুনত্ব রাখার জন্য। সেখানে আমাদের স্টেজ ম্যানেজমেন্ট বলেন, সেখানে আমাদের আর্টিস্ট ম্যানেজমেন্ট বলেন, বা আমরা যখন কোনো একটা সম্মাননা দিচ্ছি সেটার মধ্যে কিছু ইনোভেটিভ আইডিয়া ইনক্লুড করা হয় এবং প্রোগ্রামের থিমগুলো ভিন্ন হইতে সাজানো হয়। সো আসলে আপনি
আপনি যত ভিন্নতা করবেন তত আসলে আপনাদের কাজটা সহজ হবে। আপনারা জানেন যে ইভেন্ট অর্গানাইজার আমরা কিন্তু স্পন্সরের মাধ্যমে করি। সো যখন আমাদের আসলে এখানে বিশাল একটা কাটতি হয় বা আমাদের যারা স্পন্সর করে সাপোর্ট করছে তাদের যখন আসলে একটা মাইলেজ পায় তখন কিন্তু আমাদের পরবর্তী শোটা বা পরবর্তী ইভেন্টটা করতে সহজ হয়। তো এই সামগ্রিক বিষয়গুলো এবং যারা আমাদেরকে স্পন্সর করে তাদের লোগো ব্র্যান্ডিং, তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান ব্র্যান্ডিং, মিডিয়া কভারেজ, তো সবকিছুর মধ্যে একটা সামঞ্জস্য রেখে কিছু কিছু ইউনিক আইডিয়া নিয়ে তো আসলে কাজগুলো করতে হয় এবং সেই কাজগুলোর ভিত্তিতেই আসলে আমরা একটা শেষ হলে আরেকটা নতুন ইভেন্ট ধরি এবং এটার পরে এটা কিভাবে যাবে এক বছর একটা ছক আর কি আমরা প্রিভিয়াসলি একটু আলোচনা করি সেটা আমরা আগে, যেমন এখন 2026 যাচ্ছে, আমরা 26-এ কি কি প্রোগ্রাম করব সেটা একটা খসড়া করা হয়েছে, কাদেরকে আমরা ইনভলভমেন্ট করব সেটার একটা প্ল্যানিং করা হয়েছে, কি কি নতুনত্ব থাকবে সেটা আলোচনা করা হয়েছে। তো এইভাবেই আসলে আমরা কাজগুলো আগাচ্ছি আর কি। আচ্ছা, একটা ইভেন্টের ক্ষেত্রে তো অনেক কিছুর প্রয়োজন হয় এবং আসলে সময়ের সাপেক্ষর ব্যাপার আছে, সেটা আপনারা কিভাবে ম্যানেজ করেন এবং আপনার হেল্পিং হ্যান্ড কারা কারা রয়েছে এবং সবচেয়ে স্পেশালি ক্লোজ কারা কাজ করছেন? এটা আসলে খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, কারণ যখন আমরা একটা ইভেন্ট করি সাধারণত দেখা যায় যে 2.5 থেকে 3 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়, কিন্তু এর পিছনে কিন্তু 2-3 মাসের একটা খাটাখাটি থাকে। হ্যাঁ, এখানে যে আপনি বললেন যে অনেকগুলো জিনিস অ্যারেঞ্জমেন্ট করতে হয়, স্টেজের একটা ব্যাকআপ, আর্টিস্ট কারা থাকবেন, কারা পারফর্ম করবেন, কে হোস্ট করবে, তারপর হচ্ছে স্পন্সরদের সাথে ম্যানেজমেন্ট, মিডিয়ার সাথে কভার, সো অনেকগুলো আমার জন্য মাঝখানে কোনো প্রবলেম না হয় সেটা প্রতিনিয়ত আসলে দেখতে থাকা এবং প্রোগ্রাম শুরুর আগ পর্যন্ত তাদের সাথে কমিউনিকেশন করা এবং সামগ্রিক কোনো অবস্থার কোনো সমস্যা হয় কিনা, গেস্টটা ঠিকমতো আসতে পারবে কিনা, সো অনেকগুলো উইংস নিয়ে কাজ করে। তখন আসলে আমাদের এক একটা ডিপার্টমেন্ট ভাগ করে দেওয়া থাকে, কেউ হয়তো আপনার স্টেজের দায়িত্বে থাকে, কেউ হয়তো ফুডের দায়িত্বে থাকে, কেউ হয়তো গেস্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকে, আবার যারা হচ্ছে যে আমাদের মিডিয়া সাইডটা দেখবে, এভাবে ভাগ ভাগ করা থাকে। তো আলহামদুলিল্লাহ যেহেতু একটা গোছানো টিম আছে, তো সেই ক্ষেত্রে আমাদের এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হচ্ছে না, আমরা নিয়মিতভাবেই প্রোগ্রামগুলো ভালোভাবেই করতে পারছি। আচ্ছা, এবার একটু আপনার সংস্থা সম্পর্কে জানবো যেটা আপনি পরিচালনা করছেন, নাম কি এবং এটা নিয়ে কাজ করা শুরু করেছেন কবে থেকে? এটার নাম হচ্ছে ময়ূরপঙ্খী এবং এটাও আমি খুব ছোটবেলা থেকেই করি, যেহেতু আমি প্রোগ্রামের শুরুতেই বললাম যে সামাজিক কাজ, ভলান্টিয়ার কাজ করতে যেই আসলে পরবর্তীতে ইভেন্ট অর্গানাইজার হিসেবে পদযাত্রা। ময়ূরপঙ্খী 12 বছর পূর্ণ হলো গত 1 তারিখে। 2014 সালে আমরা যাত্রা শুরু করেছিলাম ছোট ছোট বাচ্চাদের নিয়ে কাজ করার জন্য। আমরা তৃণমূল বা পথশিশু যারা আছে তাদেরকে আমরা শিক্ষা উপকরণ দেওয়া, তারপরে হচ্ছে আপনার খাবার প্রোভাইড করা, এছাড়াও যে এখন শীতের সময় আমরা শীত বস্ত্র প্রদান করা। এবং আমাদের আসলে একটি সুবিধাবঞ্চিত বাচ্চাদের একটি স্কুল ছিল, যেটা পরবর্তীতে আমরা করোনার পরে আর রান করতে পারিনি। তবে যে বাচ্চাগুলোকে আমরা নার্সিং করেছি তাদেরকে আমরা পরবর্তী সময় সরকারি বিভিন্ন স্কুলে উচ্চশিক্ষার জন্য তাদেরকে আমরা ভর্তির ব্যবস্থা করে দিয়েছি। এবং আমাদের যে পথশিশুর যে দুটো কার্যক্রম আছে, যেমন নিয়মিত খাবার প্রদান করা, শিক্ষা প্রদান করা, সেটা আমরা এখনো করে যাচ্ছি। আর পাশাপাশি যেসব বাচ্চারা আমাদের স্কুলে পড়াশোনা করেছিলেন সেসব মায়েদের জন্য আমরা স্বনির্ভরতার ক্যাম্পেইনের আওতায় সেলাই মেশিন, তারপর উদ্যোক্তা প্রশিক্ষণ, এই কাজগুলো করে যাচ্ছি। আর ইউথদের জন্য তো নিয়মিত কর্মশালা করা হচ্ছে, এই তো। আচ্ছা, আপনার ছোটবেলা কোথায় কেটেছে? স্কুল কলেজ কোথায় ছিল? আমার স্কুল ছিল মিরপুর বাংলা উচ্চ বিদ্যালয় এবং কলেজ ছিল ক্যামব্রিয়ান কলেজ, আর আমার বেড়ে ওঠা ঢাকাতে মিরপুরে। আচ্ছা, অনেকেই এখন কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যাপারটা নিয়ে অনেকেই খুব বেশি মানে জানেন, সবার কাছে এখন নোন। আপনি যখন শুরু করেছিলেন তখন অনেকেই জানতেন না, এখন তো জানতেন এবং এখন অনেকেই এটা নিয়ে পড়াশোনা করছেন এবং এই সেক্টরে একদম প্রফেশনালি তারা চাইছেন যে লাইফটাকে সেট করার জন্য। আসলে সুন্দর একটি কথা বলেছেন। আমি নিজেও আসলে এটা মানে আমার বাবা মা চেয়েছিলেন যে আসলে আমি চিকিৎসক বা ডাক্তার হই, কারণ আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল। পরবর্তীতে আমি অনার্স আসলে আমি ফিল্ম মিডিয়া এবং এই ডিপার্টমেন্টের উপরেই করি এবং সবাই ধরে নিয়েছিল হয়তো আমি ফিল্মটার উপরেই যাব, বাট যেহেতু আমি আর্লি স্টেজ থেকে ইভেন্টগুলো করি, তো আমার এটাতে গ্রাজুয়েশন করার পরেও আমি আসলে ইভেন্ট পার্টটাই রেখেছি, কারণ আমি একটু স্বাধীন চেতা, মানে আমি যাতে স্বাধীনভাবে কাজগুলো করতে পারি। তো সেই জন্য আমার কাছে মনে হয়েছে যদি এই পেশাটা আসতে পারি, আমি আমার ক্রিয়েটিভিটি, আমি আমার সৃজনশীলতা এবং সবচেয়ে বড় বিষয় আমি স্বাধীনভাবে কাজ করতে পারবো এবং বেশ কিছু উইংস নিয়ে আমি কাজ করতে পারবো এবং যারা আসলে আমার সাথে কাজ করবে সেখানে কিছু কর্মসংস্থানের সুযোগ হবে, যার জন্য কিন্তু আমি RS ইভেন্ট মিডিয়াটা যাত্রা শুরু করেছি। তো আলহামদুলিল্লাহ অনেকগুলো মানুষকে নিয়ে একসাথে কাজ করি এবং একটা ইভেন্ট যখন শেষ হয় আমাদের অনেক বেশি ভালো লাগে এবং সেই মুহূর্তটা আসলে আমরা কখনোই বোঝাতে পারবো না, কারণ 2-3 মাস 4 মাস পরিশ্রমের পরে যখন 4 ঘন্টা পরে একটা প্রোগ্রাম শেষ হয় এবং একজন অতিথি বা যারা আমাদের প্রোগ্রামে আসেন তাদেরকে সুন্দরভাবে আমরা বিদায় দিতে পারি, তো সেটা আসলে একটা অন্যরকম মুহূর্ত আসলে আমাদের জন্য কাজ করে। আসলে সো এখানে যারা নতুন আসছেন তাদের উদ্দেশ্যে, যেহেতু আপনি এই সেক্টরে 17 বছর ধরে আছেন এবং 2 যুগে পা রাখবেন,
সেটাও আমরা প্রত্যাশা করছি এরপরে ইনশাআল্লাহ। আরো 3-4 যুগ যাবে। তো সেই জায়গা থেকে এক্সপিরিয়েন্সের জায়গা থেকে তাদের জন্য কি পরামর্শ থাকবে, হয়তো বা আপনার যে ভুলগুলো করেছেন হয়তো বা বুঝার ক্ষেত্রে বা আসলে আর যে স্ট্রাগলিং পয়েন্ট আপনি ফেস করেছেন তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যাতে তারা মোটিভেট হয়? আসলে যে কোনো পেশায় তো আসলে অনেক কঠিন বা চ্যালেঞ্জের, তো যারা আসলে এই প্রফেশনে আসবে তাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তাদেরকে ধৈর্য ধরতে হবে। আমি কিন্তু শুরুটাই করেছিলাম যে অনেক না 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 নো নো, মানে নেক্সট অপরচুনিটি। ফ্যামিলি থেকেও আসলে চাচ্ছিলেন না, ফ্যামিলি এটাও থেকেও একটা চাচ্ছিলেন না যে এখানে আসলে কি আমার ক্যারিয়ারটা ঠিক এখন মতো ফ্যামিলি করা- কিভাবে দেখছেন? ফ্যামিলি এখন অনেক খুশি, অনেক খুশি। বাবা তো প্রচুর খুশি। আর আমার যখন স্ট্রাগল পিরিয়ডটা ছিল আসলে দুর্ভাগ্যজনক যে আমার মা তো সে সময় মারা গিয়েছেন, তো সেই ওই সময়টা দেখতে পাইনি। তবে বাবা অনেক খুশি এখন, বাবা এখন আমার এই কাজটাকে খুব ভালোভাবে দেখে এবং আমি প্রায় চেষ্টা করি আমার বিভিন্ন ইভেন্টে আমার বাবাকে সাথে রাখার জন্য। সো এটা একটা বড় পাওয়া। আর দুঃখের জায়গাটা ওইটাই যে যখন শুরু করেছিলাম মাঝপথে মাকে হারিয়েছি। আর নতুন যারা আছে তারা আসলে এটাই করবে যে তারা যদি এই প্রফেশনটায় আসে, এখানে যেহেতু অনেক ধরনের বিষয় থাকে, বাধা থাকবে, অনেক ধরনের না আসবে বা তাদের অনেক ধরনের প্রপোজাল হয়তো স্পন্সররা বুঝবে না, সে জায়গায় তাদের হাল ছাড়ার কিছু নেই। তারা তাদের মোটিভটা ঠিক লেগে থাকতে হবে লেগে থাকতে আসলে। হবে আর কি। আর লেগে থাকলে আসলে আমি মনে করি শুধু এই প্রফেশন না, যে কোনো প্রফেশনই Success ইনশাআল্লাহ সাকসেস পাওয়াটা অবশ্যই আসবে। সম্ভব। আর সাকসেসের তো আসলে কোনো শর্টকাট ওয়ে নাই, একটা প্রপার ওয়েতে সে তার অদম্য Step by step যেতে step by হবে step যেতে আসলে। হবে, পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে। তো ধৈর্যের আসলে কোনো বিকল্প নেই। জি, সুন্দর কথা বলেছেন ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো লেগেছে কথা বলে, অনেক কিছু জানতে পারলাম। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।